يا ناس والله السودان موجوع، الناس بتموت بالجوع والمرض، ما في امان، لا اكل لا دواء. يا عرب يا عالم وقفوا معانا، السودان محتاج ليكم والله، الحاصل ده ما شفتوا اليوم ولد. 2023 সালের এপ্রিল মাসে সুদানে এক ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে পড়ে। ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে দেশটির সামরিক বাহিনী এবং শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সের RFS মধ্যে শুরু হওয়া তীব্র লড়াই থেকে এই গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে পশ্চিম দারফুর অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি হয় এবং সেখানে গণহত্যা সংঘটিত হওয়ার অভিযোগও ওঠে। সম্প্রতি RSF এল ফাশের শহরটি দখল করার পর এর বাসিন্দাদের নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত সারা দেশে 1.5 লাখের বেশি মানুষ মারা গেছে এবং প্রায় 1,20,00,000 মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। জাতিসংঘ এটিকে বিশেষ বৃহত্তম মানবিক সংকট বলে অভিহিত করেছে। পাল্টাপাল্টি অভ্যুত্থান ও সংঘাতের শুরু 1989 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে, যা 2019 সালে ক্ষমতাচ্যুত করার পর থেকে দফায় দফায় যে উত্তেজনা চলছিল তার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে বর্তমান গৃহযুদ্ধ। বশিরের প্রায় 3 দশকের শাসনের অবসানের দাবিতে বিশাল জনবিক্ষোভ হয়েছিল। তারাই প্রেক্ষিতে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী, কিন্তু দেশটির মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে একটি যৌথ সামরিক বেসামরিক সরকার গঠিত হয়। কিন্তু 2021 সালের অক্টোবর মাসে আবারও একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারটি উৎখান করা হয়। এই অভ্যুত্থানের কেন্দ্রে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির কার্যত প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাতাহ আল বুরহান এবং তার ডেপুটি RSF নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। এই দুইজন জেনারেল দেশের ভবিষ্যৎ নির্ধারণ ও বেসামরিক শাসনে ফিরে যাওয়া নিয়ে প্রস্তাবিত পদক্ষেপ একমত হতে পারেনি। তাদের মধ্যে মূল বিরোধের বিষয় ছিল প্রায় 1 লাখ সদস্যের RSF কে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার পরিকল্পনা এবং নতুন এই যৌথ বাহিনীর নেতৃত্ব নিয়ে। ধারণা করা হয় দুজন জেনারেল তাদের ক্ষমতার সম্পদ ও প্রভাব ধরে রাখতে চেয়েছিলেন। RSF সদস্যের দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হলে সেনাবাহিনী বিষয়টিকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে। এই নিয়ে 2023 সালে 15 এপ্রিল দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। সে লড়াই দ্রুত তীব্র আকার ধারণ করে এবং RSF খার্তুমের বেশিরভাগ অংশ দখল করে নেয়। যদিও প্রায় 2 বছর পর সেনাবাহিনীর খার্তুমের নিয়ন্ত্রণ ফিরে পায়। জেনারেল আবদেল ফাতাহ আল বুরহান বামে এবং RSF নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ডানে। জেনারেল আবদেল ফাতাহ আল বুরহান বামে এবং RSF নেতা জেনারেল হামদান দাগালো ডানে। AF রাইটার্স RFS গণহত্যা অভিযোগ ও আরব আমিরাতের ভূমিকা। RFS গঠিত হয় 2013 সালে, যে কুখ্যাত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দারফুরে নৃশংস গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযানের অভিযোগ রয়েছে। তার মধ্য থেকে RSF বাহিনী গড়ে ওঠে। জেনারেল দাগালো RFS একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তোলেন। এই বাহিনীর মধ্যে তিনি সুদানের কিছু সোনার খনিরও নিয়ন্ত্রণ করেছেন। অভিযোগ রয়েছে যে তিনি সংযুক্ত আরব আমিরাতে সোনা পাচার করেন। সুদানের সোনাবিহীন আরব আমিরাতের বিরুদ্ধে RSF কে সমর্থন দেওয়া ও ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে, যদিও উপসাগরীয় দেশটি তা অস্বীকার করেছে। RSF এখন প্রায় পুরো দারফুর এবং পাশের কর্দোফান প্রদেশের বেশিরভাগই অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। সেখানে RSF একটি প্রতিবন্ধী সরকার গঠন করা সুদান সম্ভবত দ্বিতীয়বারের মতো বিভক্ত হতে চলেছে। 2011 সালে দক্ষিণ সুদান বিভিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠন করে। দারফুরে অনেক বাসিন্দা মনে করেন RSF ও সহযোগী মিলিশিয়ারা আরব শাসিত অঞ্চলে পরিণত লক্ষ্য নিয়ে যুদ্ধ চালাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে RSF মাসালিত ও অন্যান্য আরব সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। তারা এটিকে জাতিগত নির্মূল অভিযান বলে
আখ্যা দিয়েছে। সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ও সমর্থন। সামরিক বাহিনী দেশের ও উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। তাদের প্রধান পৃষ্ঠপোষক হলো মিশর, যার সঙ্গে সুদানের অভিন্ন সীমান্ত ও নীল নদের পানি ভাগাভাগি সম্পর্ক রয়েছে। জেনারেল বুরহান লোহিত সাগরের তীরে অবস্থিত পোর্ট সুদানের তার সদর দপ্তর এবং জাতিসংঘ স্বীকৃতি সরকারের কেন্দ্রে বানিয়েছে। আরএসএফ সেখানে ড্রোন হামলা চালিয়েছে। আরএসএফ চলে যাওয়ার সময় রাজধানী খার্তুম ছিল এক ধ্বংসস্তূপ, যেখানে হাসপাতাল, ক্লিনিক, সরকারি ভবনগুলো বিমান হামলা ও কামানোর গোলায় ধ্বংস হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল আরএসএফ ও সহযোগী মিলিশিয়ারা গণহত্যা করছে। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, আরএসএফ জাতিগত সহিংসতার ভিত্তিতে পুরুষ, বালক ও শিশুদের পদ্ধতিগতভাবে হত্যা করেছে এবং নারীদের উপর জঘন্য যৌন সহিংসতা চালিয়েছে। যুক্তরাষ্ট্র প্রথমে জেনারেল দাগালো এবং পরে জেনারেল বুরহানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। জাতিসংঘ তদন্তকারী যদি সেখানে গণহত্যা ঘটেছে এমন সিদ্ধান্তে পৌঁছায়নি, তবে তারা নিশ্চিত করেন যে আরএসএফ ও সেনাবাহিনী উভয়ই যুদ্ধ অপরাধ করেছে। 2.5 বছরের গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ উদ্বাস্ত হয়েছে। 2.5 বছরের গৃহযুদ্ধ লাখ লাখ মানুষ উদ্বাস্ত হয়েছে। এ শান্তি প্রচেষ্টা সৌদি আরব ও বাহরাইন বেশ কয়েক দফা শান্তি আলোচনা হলেও তা ব্যর্থ হয়েছে। উভয় পক্ষ, বিশেষ করে সেনাবাহিনীর যুদ্ধবিরতিতে অনিচ্ছা দেখিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস আক্ষেপ করে বলেছেন যে বিশেষ অন্যান্য সংকটের তুলনায় সুদানে এই সংকটে এর প্রতি বৈশ্বিক আগ্রহ কম। অ্যামনসিট ইন্টারন্যাশনাল মতে সুদান নিয়ে বৈশ্বিক প্রতিক্রিয়া একেবারেই কম। বিশ্বে খাদ্য কর্মসূচি জমিয়েছে সুদানে 2,40,00,000 বেশি মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় সম্মুখীন। 17 মাস অবরোধের পর সম্প্রতি দারফুরে থাকা সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি এল ফাশর দখলে নেয় সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ। এরপর সেখানে থাকা একটি হাসপাতালও টার্গেট করা হয়। খুব ঠান্ডা মাথায় খুন করা হয় হাসপাতালটি 460 রোগী ও কর্মীকে। প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার বরাতে এমন তথ্য তুলে ধরেছে জাতিসংঘকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর সেনাবাহিনী তথ্য বলছে 26 ও 27 অক্টোবর মাত্র 48 ঘন্টায় শহরটিতে সব মিলিয়ে 2000 বেসামরিক নিরীহ মানুষ হত্যা করেছে। আরএসএফ এ তালিকায় ছিল অনেক স্বেচ্ছাসেবকও। আরএফএসআরসি মুখপাত্র টমাসো ডেলা লাঙ্গা বলেন, আমাদের জন্য এটা সত্যি ভয়াবহ। আমরা ভীত, হতবাক, বিধ্বস্ত। অবশ্যই আমরা এই ধরনের ঘটনায় নিন্দা জানাই। সুদান সংঘাতের শুরু থেকে রেড ক্রিসেন্টের 21 সহকর্মীকে হারিয়েছে। জাতিসংঘ অভিবাসন সংস্থা জানিয়েছে গত রোববার থেকে প্রায় 35,000 মানুষ এল ফাশর থেকে পালিয়ে গেছেন। এমনকি বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বাসিন্দা হয়েছেন হাজার হাজার মানুষ। পালানোর পথে বেসামরিক নাগরিকের উপর আক্রমণ এবং যৌন নিপীড়ন খবরে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। আরএসএফ এর ক্ষোভ ঝেড়েছে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক, জর্ডান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশের সংস্থায়। এভাবেই যদি চলতে থাকে তাহলে তো আর হয় না। তো এখন দেখা যাক আমাদের আরব দেশগুলো কিভাবে তা সাহায্য করতে পারে, আর না হয় এভাবেই ঝরবে ছোট্ট ছোট্ট প্রাণ আর আমাদের ভাই বোনেরা। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।